শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া। বাবা, আমি তোমাকে আবার খুঁজে পাইছি, আমি তোমাকে আর যেতে দেব না। মামনি তোমার না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ভিডিও শুরুতে বলতে চাই, দুনিয়ার টাকার গোলাম নাটকটি তৃতীয় পর্ব রিলিজ হবে কবে। তার আগে তৃতীয় পর্বতে কি কি ঘটতে পারে তা দেখে নিন। ভিডিওর লাস্টে বলবো তৃতীয় পর্বে কবে রিলিজ হবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন। নাটকের শুরুতেই দেখা যায় গোলাম এখনও মির্জা বাড়িতে সাধারণ কাজের লোকের মতো জীবন কাটাচ্ছে। বাড়ির সবাই তাকে অপমান করলেও সে সবকিছু চুপচাপ সহ্য করে। কিন্তু হঠাৎ একদিন পুরো বাড়িতে তোলপাড় শুরু হয়ে যায়, কারণ দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের কিছু লোক বিলাসবহুল গাড়ি নিয়ে মির্জা বাড়িতে হাজির হয়। তারা গোলামকে শেহজাদ চৌধুরী স্যার বলে ডাকতে শুরু করে। এই ঘটনা দেখে পুরো পরিবার হতবাক হয়ে যায়, কিন্তু গোলাম আগের মতোই সব অস্বীকার করে বলে তারা ভুল মানুষকে খুঁজছে। অন্যদিকে ঋতুর সৎ ভাই এবং সৎ মা ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে গোলাম যদি সত্যিই বড়লোক হয় তাহলে ভবিষ্যতে সম্পত্তির সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। তাই তারা নতুন ষড়যন্ত্র শুরু করে। এরপর দেখা যায় ঋতুর কিছু বন্ধু ঢাকায় আসে এবং সবাই মিলে একটি অভিজাত হোটেলে যায়। কিন্তু সেখানে তাদের চরম অপমান করা হয়, কারণ ভিআইপি বুকিংয়ের অজুহাতে হোটেল কর্তৃপক্ষ তাদের রুম দিতে চায় না। ঠিক তখন গোলাম সেখানে পৌঁছায়। গোলামকে দেখেই হোটেলের ম্যানেজার ভয় পেয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ভিআইপি স্যুট খুলে দেয়। শুধু তাই নয়, পুরো হোটেলের স্টাফ গোলামের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ঋতু তখন প্রথমবারের মতো সন্দেহ করতে শুরু করে গোলাম আসলে কে। অন্যদিকে গভীর রাতে ঋতুর সৎ ভাই তার বন্ধুদের সামনে নেশাগ্রস্ত অবস্থায় ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানায় কয়েক বছর আগে ইচ্ছা করেই গোলামকে ফাঁদে ফেলা হয়েছিল। প্রচুর মদ খাইয়ে অচেতন করে ঋতুর ঘরে পাঠানো হয়েছিল, যেন ঋতুর জীবন নষ্ট হয় এবং সম্পত্তির পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে আসে। এই সত্য জানার পর দর্শকরা বুঝতে পারে গোলাম কখনোই খারাপ মানুষ ছিল না, বরং সে ছিল একটা বড় ষড়যন্ত্রের শিকার। এরপর শুরু হয় নতুন নাটক। ঋতুর সৎমা নিজের গয়না লুকিয়ে রেখে গোলামের নামে চুরির অভিযোগ তোলে। পুলিশ এসে ঋতু এবং গোলামকে থানায় নিয়ে যায়। সবাই ভাবছিল এবার হয়তো গোলামের জীবনের শেষ, কিন্তু থানায় ঢুকতেই পুরো ঘটনা উল্টে যায়। ওসি গোলামকে দেখেই হতবাক হয়ে যায়। এরপর সে একটি ফোন কল পায় এবং বুঝতে পারে এই মানুষটাই আসলে দুবাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী শেহজাদ চৌধুরী। মুহূর্তের মধ্যেই ওসির আচরণ বদলে যায়। সে গোলামের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এদিকে দাউদ খান নামের ভয়ঙ্কর শত্রুর কথাও সামনে আসে। জানা যায় শেহজাদের বাবার মৃত্যুর পেছনে এই দাউদ খানের হাত ছিল, আর সেই কারণেই শেহজাদ নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছিল। নাটকের শেষ দৃশ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত দেখা যায়। রাস্তার পাশে হঠাৎ একটি ছোট মেয়ে দৌড়ে এসে গোলামকে জড়িয়ে ধরে বাবা বলে ডাক দেয়। মেয়েটিকে দেখে গোলামের চোখে পানি চলে আসে। তখন তার অতীত জীবনের কিছু স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। আর ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা একজন রহস্যময় ব্যক্তি ফোনে বলে শেহজাদ চৌধুরীকে খুঁজে পাওয়া গেছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, গোলাম শেষ পর্যন্ত ঋতুর কাছে থাকবে নাকি নিজের আসল পরিবারের কাছে ফিরে যাবে?
কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন নাটকের সম্পূর্ণ গল্প, রহস্য আর পরবর্তী পর্বের এক্সপ্লেন পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল 9 রিক্যাপ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।
মাঠে এসেছি। যদি আপনারা আমাকে সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের সেবক হতে চাই। আমার মনের ইচ্ছা শক্তি, আমার শতভাগ কনফিডেন্স আমাকে বলে দেয়, যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সহযোগিতা করেন, পরিস্থিতি যাই হোক শেষ পর্যন্ত আমি মাঠে থাকতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমি গোবরাগোড়া পোল্ট্রি মোড়ের সন্তান, সেই হিসেবে আমি আরেকটি কথা নির্দ্বিধায় বলতে পারি যে গোবরাগোড়া, মণিপুরা, মুচাখালী, বালিচান্দা, আকনপাড়া, কাল্যাণীকান্দা, এই যে আমাদের যে পুরো সদর ইউনিয়ন, এই পুরো সদর ইউনিয়নের প্রতিটা পরিবার, প্রতিটা ঘর, প্রতিটা ব্যক্তি কোনো না কোনোভাবে আমার আত্মীয়। আমি আজকে এখানে কথা বলে চলে যাব, আপনারা আমার সম্বন্ধে খোঁজ নেবেন, জাস্টিফাই করবেন, দেখবেন আমি কোনো না কোনোভাবে আপনাদের আত্মীয়। আমি নতুন হয়ে হিসেবে আমার পরিচিতি কম থাকতে পারে, কিন্তু পরিচিতি কিন্তু কেউ একদিনে লাভ করতে পারে না। আমি আজকে আপনাদের এখানে কথা বলতেছি, আমার অন্যদিন একটা পরিচয় দেওয়া লাগবে না, আমার সম্বন্ধে যাচাই করবেন। আমি ইনসাফ ভিত্তিক বন্টনের কথা বলেছি একটু আগে, এই জন্যে বললাম ইনসাফ ভিত্তিক বন্টনের কথা। আমার আগে মুরব্বী কথা বলে গেলেন যে উনি অনেকদিন রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু ওনার নামে একটা স্লিপ বরাদ্দ নাই। স্লিপ বরাদ্দ কেমনে থাকবে? স্লিপ তো বন্টন হয় আপনার উপর মহলে, সেটা মফস্বলে আসে না, গ্রামে আসে না। গ্রামের ভোট নিয়ে চেয়ারম্যান হয় ঠিক আছে, কিন্তু বন্টনটা পুরো কোথায় হয়? বন্টনটা উপরে হয়। একজনের পকেটও 500 স্লিপ, যারা স্লিপের প্রাপ্য ওরা তো পায় না। না পাওয়ার কারণ হলো একটাই, সেটা হলো পেশার রাজনীতি। যারা এই রাজনীতি করে পেশা নিয়ে, এটা আমরাও বিগত দিনে দেখেছি যে আমরা যে আমাদের ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলাম, আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য উনি কি করলেন? আমাদেরকে বঞ্চিত রেখে উনি চলে গেলেন পৌর মেয়রের উদ্দেশ্যে। সেটা কিন্তু আমরা জানি, আমাদেরকে বঞ্চিত করে রেখে গেলেন, ঘোষণা দিয়ে গেলেন নির্বাচন করবেন ওনার ছেলে। যখন উনি ফেল করলেন পৌরতে, তখন উনি নিজে আবার আসলেন, নির্বাচন উনিই করবেন। সময় সাপেক্ষ উনি মারা গেলেন, আবার তার ছেলে আসলো, এখন আবার তার ছেলেই নির্বাচন করবে। নির্দ্বিধায় আমরা বলতে পারি এটা কিন্তু পেশার রাজনীতি। রাজনীতি তাদের পেশা, আমরা এসেছি সেবা হিসেবে। যদি আপনারা আমাদেরকে গ্রহণ করেন, সময় সাপেক্ষে এলাকায় কাজ হবে। এই জন্যই কাজ হবে। এই বালিচান্দা এখন পর্যন্ত মনে হয় বালিচান্দাতে ক্যান্ডিডেট খুব কম হয়েছে, কিন্তু বালিচান্দার মানুষ এই সদর ইউনিয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই বালিচান্দার মানুষ আমরা বিগত দিন যা দেখেছি, তারা ভোট দেয় দলবদ্ধভাবে সব এক জায়গায়। এই জন্য এখানকার মানুষ, এখানকার ভোটার সদরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুলনামূলকভাবে আপনাদের ভোট নিয়ে যারা প্রতিনিধিত্ব করছে, এরা এই হিসেবে আপনাদের এলাকায় কাজ করে নাই, সেটা এখানে আপনাদের বক্তব্যের মাঝে উঠে এসেছে। বহুত রাস্তাঘাট কাঁচা। কেন কাঁচা? আমরা নির্বাচন থেকে বঞ্চিত বহুত বছর ধরে। অন্যান্য ইউনিয়নে দুইবার নির্বাচন হয়েছে না, আমাদের এখানে হইল না কেন? একজন মানুষের জন্য হয়েছে না। উনি ধাপে ধাপে
বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমে এই নির্বাচনকে পিছিয়ে রাখছে, এটাও কিন্তু আমরা জানি। যে নির্বাচন হইতো আমরা প্রতিনিধি পাইতাম কিছু না কিছু উপকার হইলে, এমন কিন্তু হইছে না। আমরা কিন্তু বঞ্চিত। আরেকটা জিনিস, সবচেয়ে বেশি বঞ্চিত আপনারা। ভোট দেন আপনারা গ্রাম থেকে, ভোট লয়ে চেয়ারম্যান উঠতে পড়ে গেছে শহর। আপনারা যাচাই করবেন যে এই 4 নাম্বারে প্রকৃত সন্তানকে, এই 4 নাম্বারের মাটিতে কে বসবাস করে, কার জন্মভূমি, কার মাতৃভূমি এই 4 নাম্বার সদরে, সেইটা জাস্টিফাই করে আপনারা প্রার্থী যাচাই করবেন। আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বিগত দিনগুলিতে যে আমাদের সাথে যে লাঞ্ছনা হয়েছে, এটা আমরা বিগত দিনে আর হইতে দিব না। কেন? আমি একজন কৃষক ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, আমার বয়স 36 বছর। বাবার নাম বলতে গিয়ে বলেছিলাম যে মরহুম জালাল উদ্দিন। 35 বছর আগে আমার বাবা মারা গেছে, 35 বছর। এখন আমার বয়স 36। কষ্ট কি জিনিস, পরিশ্রম কি জিনিস, সেটা আমি উপলব্ধি করতে পারি। কেন উপলব্ধি করতে পারি বুঝতেই পারছেন। আমার বয়স 1 বছর, এগুলো তো আমার বাবা মারা যায় থাকে, আমি লেখাপড়া করছি না, আমি শিক্ষিত হয়েছি না, তাহলে কীভাবে হয়েছি? কষ্ট করে হয়েছি। আমি আপনাদের মতো কৃষক মানুষ, আমি কৃষিকাজ করছি, গরুর হাল চাষ করছি, লেখাপড়া করছি। এই জন্য আমি বলতে চাই, যেহেতু আমি কৃষকের ছেলে, আমি কৃষক মানুষ, সেই হিসেবে এই সদরেও প্রতিটা ঘর কিন্তু কৃষকের ঘর। নিম্নয়ের মানুষ কিন্তু এখানে বসবাস করে। তাহলে নিম্নয়ের মানুষের অধিকার আমার চেয়ে বেশি কেউ বুঝতো না, দুঃখ দুর্দশার কথা কোনো প্রতিনিধি বোঝার কথা না। আমি মনে করি আমার জায়গার থেকে আর কি, আমি কষ্ট করে মানুষ হয়েছি। এখন অনেকে প্রশ্ন করে আমার যোগ্যতা নেই, যে উনি যে চেয়ারম্যানে আসলেন ওনার যোগ্যতা। আমি বাংলা ভর্তারি, ইংরেজি ভর্তারি, পুরানো ভর্তারি, আর ওনার যোগ্যতা রাংরাবারে এসেছি পাস করছি 2006 সালে। ইন্টারমিডিয়েট করছি ঢাকা নর্দার্ন সিটি কলেজে, ইমামতি ভর্তারি, খুতবা দিতারি। আর ওনার যোগ্যতা গরুর হাল চাষ করছি, 20 বছর ধরে ব্যবসা করি, ব্যবসা করে খাই। আর ওলা যোগ্যতা আপনাকে এই লোক আমার কথা আর কি, আমারটাও বইলা বিক্রি। এখন আপনারা প্রার্থী যাচাই করবেন, বাছাই করবেন। আমি ভোট চাইছি না আপনার কাছে, একবার ভোট চাইছি কইতেন ভাই, ভোট আমি চাইনি দাঁড়াম। আপনার অন্তরে যদি আমি স্থান করতে পারি, ভোটের অভাব করবো আমার। ভোট চাওয়ার জিনিসটা ভোট চাই নিয়ে পাইতাম না। অন্তরে আমার স্থান দেন, তাহলে ভোটের অভাব করতো না। কেন আমরা দীর্ঘ কোনো আলোচনা শুনছি, খাইলে লোকের রাস্তাঘাট আর রাস্তাঘাট। আসলে আমাদের এলাকায় দুটাই সমস্যা। একটা হইলো রাস্তাঘাট কাঁচা, বর্ষাকালে তার পেটকাতে হয়ে যায়। আর একটা হইলো কি, যে আমাদের লোক মহল্লাতে যে মসজিদ মাদ্রাসা আছে, এটার একটা দুর্দশা, অনুন্নত। আমি দুটা নিয়ে কাজ করাম, এটা আপনার লোকের প্রতিশ্রুতি দিতে আমার কি। এই দুটা জিনিস আমার মাথায় সুন্দরভাবে ঢুকছে, এই দুটা জিনিস আমার মাথায় ঢুকছে। মানুষ একজন প্রতিনিধির কাছে বার্তা করতে হচ্ছে না, সুন্দর মতো চলাফেরার জন্য রাস্তাঘাট। আর এই রাস্তাঘাটের অবস্থাটা দুর্বহাল, চলাফেরার মতো কোনো হাল নাই। কে আপনারা যে সমস্যাটা তুলে ধরছুন, এই রাস্তা কাঁচা, ওই রাস্তার ট্রেক, ওই রাস্তার ভাঙ্গা, এটা কিন্তু বলে আমরা করে নিই না। সব জায়গাতেই সব জায়গাতে এটা কিন্তু আমি আগেও কইছি যে আপনারা বলছেন একটু বেশি হয়েছিল অন্যান্য এলাকার চেয়ে। বেশি হয়েছে গেলে কি আপনার ওদের নিজস্ব প্রার্থী নাই, ভোট দেওয়ার চিনবে কেন পরে কাম পাইছি না, এটা লাগে বঞ্চিত হয়েছি। কথাটা বুঝছো? যে আপনারা জাস্টিফাই করে ভোটটা দিবেন আগামীতে।
আমার এদের কোনো কথা না, গ্রহণীয় হইলে আমার গ্রহণ করবেন আপনারা। আর আমি যে আজকে যে উদ্যোগটা ছিল আমার, এই যে রাস্তার ওদিকে আমি দেখে গেছি, এইখানে আমার শরীফুল ভাই আবদার করছিল ভাই দুই কাঁকড়া ভালো দিবেন, আর 2 টলি হলো আপনার দাঁড়াই ভাঙ্গা দিবেন, মিলাই দিলাম আমরা রিফারিং করে রাস্তাটা পরে আমরা বিল করে নিব। তো এটা আমি কিন্তু ওই দিন দিয়ে কইছি, ঠিক আছে ভাই এটা আপনার বরাদ্দ দিছি, অসুবিধা নেই। ভাই ভালো আইছে, ভালো আইতাছে। ডালাইটা আজকে আমার কথা ছিল বৃষ্টির দিন, আইছে না। কালকে সকালে আপনারা ভাইয়া দেবেন ডালাই, ভালো ভাড়া দেবেন। পরে আপনারা নিজ উদ্যোগে রাস্তাটা আপনারা একটু মেরামত করে লইতে। আরও যাই রাস্তাগুলোর কথা উঠতে আইছি, কইতেছি আমি, আরও 2-3টা রাস্তার কথা উঠতে আইতেছে। 4টা বাসা দিন আপনারা কষ্ট করুন, ঈদ পর্যন্ত। ঈদের পরে দরকার পড়ে ঈদের পরের দিন থেকে আপনার কার কোন জায়গায় কয় গাড়ি ভালো লাগে, এই যে 1 গাড়ি ভালো লাগে কষ্ট করতেছেন আপনারা, কেউ কাজটা পাইতেছেন। এটা বিরাট একটা দুঃখের কথা। কি লেগে দুঃখের কথা? রাস্তাঘাট কিন্তু মনে বরাদ্দ লাগবো, বাজেট লাগবো, রাস্তা হইব। রাস্তা কি বাজেট বরাদ্দ ছাড়া হইব? বাজেটও লাগবো, বরাদ্দও লাগবো। তো কখন আপনার কি করতে হইব? সাময়িক সমস্যাটা দূর করুন লাগবো। সাময়িক সমস্যাটা দূর করলে কি লাগে? 1 গাড়ি 1 জায়গায় ভালো হইলে 1 কিলো ঠিক হয়ে যায়, 2 গাড়ি 1 জায়গায় ভালো হইলে 1 কিলো ঠিক হয়ে যায়। এই তো লোকের সাময়িক সমস্যাটা। এটা যে রাস্তার সমস্যা আছে আপনার মহল্লার ভিতরে, এটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম, এটার পরে থেকে আপনার ঘরে এটা আস্তে আস্তে একটা করে দেওয়া। উনি আমার বলছি যে ভাই আপনার বেশি টাকা করতে হতো না, হয়তো 1000-20 টাকা করছি। আচ্ছা 1000-20 টাকা করতে হলেও সমস্যা নেই। আমি এক কথা আগেই কইছি, প্রতিনিধি হিসাবে আইসি, কোন কেটে গা সেবও কই আইসি, কেন নেতৃত্ব দিবার আইসি না। তবে আরেকটা কথা শেষ করে আমি রেখে দিব, এটা হলে কি জানো, যদি আপনারা মনে করেন যে আমার প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, ভবিষ্যতে আপনাদের ছেলেমেয়েরা নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই। কেন জানো এটা বলতাম, এটা হইল ওয়ারিশ সূত্রে এই দেশে 2টা জিনিস বন্টন, নেতৃত্ব নেতামি আর লোক পিরালি। সহি শুদ্ধভাবে কোরআন তালাওয়াত করতে পারে না, কোরআন করতে পারে না, যদি পীরের ফুল পীরের আসনে বয়ে করে পীর মরলে তো হয়ে গেল কি, অত কোরআন করতে পারে না। পাইছে কিভাবে? ওয়ারিশ সূত্রে। নেতামিটা পাইছে কিভাবে? ওয়ারিশ সূত্রে পাইছে। নেতার ভূত নেতাও, চেয়ারম্যানের ভূত চেয়ারম্যানও। এই বৈষম্য থাকবো আরো রাখবেন আপনারা। আমরা যে কৃষকের সন্তান, আপনারা আমার যা গাইডেন, আপনারা কৃষকের সন্তান, আপনাদের নেতৃত্ব দিব একজন কৃষকের ছেলে, এটা চাই না আপনারা? কপার থেকে উঠতে আইব বাড়াইটিয়া, এটা দরকার আছে। এই লেগে কইলাম আর কি, যদি আমি যদি আজকে নেতৃত্ব সুযোগ ভয় করে দিই, আমরা ছেলে পাইব, সাহস করতে পারবো উনি। কৃষক পরিবার থেকে চেয়ারম্যান হয়েছে, তা আমরাও পারাম, আমরাও কৃষক ফ্যামিলির ছেলে, আমরাও গরিবের ছেলে। নেতৃত্ব আমরা বড় লোক রাইনা দেওয়ার হইতাম না, আমরা জীবন বড় দিচ্ছি বড় লোকের নেতৃত্ব। এরা নেতৃত্ব দিচ্ছে আমগরে, এই আমগরে কি করছে? উপকার করতে আসে না কিছু। বলছে কার তো বড় বন্টন, যত বরাদ্দ আছে বন্টন কেন করছে কেউ কোনোদিন ইউনিয়ন পরিষদ করে বন্টন আগে জায়গা মতো হয়ে যা, কেটা করে পাইব। আপনারা সাধারণ মানুষের থেকে বঞ্চিত হয়ে জায়গা তো কথাটা বুঝছো। এলে কইলাম যে 2টা জিনিস ওয়ারিশ সূত্র করতেছে, কি ওয়ারিশ সূত্র রাউন্ড যেত না, জাস্টিফাই দিয়ে লাগবো, গ্রহণযোগ্যতা দিয়েও লাগবো, যোগ্যতা দেখতে তার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া লাগবে। দীর্ঘক্ষণ কথা বললাম, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে। এই উদাত্ত আহ্বান রেখে আমার জন্য দোয়া দরখাস্ত রেখে গেলাম, সকলে দোয়া করবেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।